দর্শক সবাইকে আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে। সাথে আছি আমি শাফরিন জেবিন। দর্শক আজকের পর্বে আমার অতিথি চলচ্চিত্রের মানুষ, তিনি কাজ করছেন ক্যামেরার পেছনে এবং উপহার দিয়ে চলেছেন একের পর এক দর্শক প্রিয় সব সিনেমা। আছেন পরিচালক রায়হান রাফি। আয়োজনে শুরুতেই স্বাগত। কি অবস্থা, কেমন আছেন? এই তো চলছে। আর এই সেটে আমি যদি ভুল না করি, এই সেটে এসেই রায়হান রাফির কাছ থেকে আমরা শুনেছিলাম যে তুফান তুফান তুলবে। যদি জানতে চাই দিন শেষে কতটুকু তুফান তুললো? আমাদের ধারণা যতটুকু ছিল তার থেকে অনেক বেশি তুফান তুলেছে। দর্শক এটাকে অনেক পছন্দ করেছে এবং ইন্ডাস্ট্রি সর্বোচ্চ হিট যেটাকে বলে, যেটার উপর কিছু নাই, সেটা আমরা পেয়েছি। তো আমরা খুবই হ্যাপি তুফান 1 নিয়ে। এবং সবার এখন একটাই কথা, যেখানে যাচ্ছি তুফান 2 কবে আসবে, তুফান 2 কবে আসবে। তো আমার আরেকটা জিনিস, মানে বাংলাদেশে এই প্রথম কোনো চলচ্চিত্র নিয়ে সেকেন্ড পার্ট দেখার জন্য দর্শক এত আগ্রহ নিয়ে বসে আছে। এই যে তুফান নিয়ে এত আগ্রহ, এত হ্যাপি এই সিনেমাটা তৈরি করে দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েও বেশ মানে প্রত্যাশার জায়গাটাকে ছুঁয়েছে, স্পর্শ করেছে। সেই জায়গা থেকে যদি বলি যে কলকাতায় কেন এই প্রত্যাশাটা পূরণ হলো না? এটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ দেখেন, তুফান বাংলাদেশি ছবি, আমরা বারবার বলছি এটা বাংলাদেশি ছবি। বাংলাদেশি ছবি, কোনো ছবি এখন পর্যন্ত রিসেন্ট টাইমে রিলিজ হওয়া বাংলাদেশের ব্লকবাস্টার কলকাতাতে কিন্তু ব্যবসা সফল হয় নাই। সেটা হতে পারে পরাণ, সেটা হতে পারে হাওয়া, সেটা হতে পারে সুরঙ্গ, সেটা হতে পারে তুফান। কোন ছবি, কারণ কি ভুল না করি তাহলে এখানে হাওয়া কিন্তু ব্যবসা সফল হয়েছে। কোন ছবি ব্যবসা সফল হয়নি। আপনি খুবই খেয়াল করে দেখবেন। আরেকটা তথ্য যেটা আছে আমার কাছে, যে যতটা শুনেছি যে তুফানকে কলকাতার হল থেকে নামিয়েও দেওয়া হয়েছে, এটা কতটা সত্যি? এটা মিথ্যা কথা। নামিয়ে দেওয়া হয়নি, এক সপ্তাহ চলছে। আমি যেটা বলছি, যে কথা আপনি যেটা শুনেছেন, কোন ছবি বাংলাদেশে কোনো ছবি সেখানে ব্যবসা করে নাই। আচ্ছা, ওখানে তো আমাদের এখানে তো বক্স অফিস নেই, সেখানে বক্স অফিস আছে। আপনি বক্স অফিস থেকে সার্চ করলে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। ওখানে কোনো ছবি হয় নাই। এরপর না চলার কারণ কি? এটা কারোর কোনো সিনেমার দোষ না, তাদের দর্শকের দোষ না। কথাটা বুঝতে হবে। সাকিব খান আমাদের বাংলাদেশের নায়ক, আর ফান্নিশো আমাদের বাংলাদেশের নায়ক। এটা বাংলাদেশি ডিরেক্টর, বাংলাদেশি মেকার, বাংলাদেশি সব কিছু বানানো। ওটা আরেকটা দেশ। আমরা যেটা করার চেষ্টা করেছি, সুরঙ্গতে যে ব্যবসা করেছি, এর থেকে একটু বেটার করার চেষ্টা করছি, এর থেকে একটু বেটার ব্যবসা হয়েছে। আস্তে আস্তে হবে। ওটা আরেকটা দেশ, ওটা আরেকটা ভাষা, ওদের আরেকটা ইমোশন। দেশে কি আমার ছবি চলছে না, কিন্তু আরেক দেশের সিনেমা আমার দেশের দর্শক আমাদের দেশে চলছে না। তো ওই দেশে কোন সিনেমা দেখে বা আগ্রহ পায়, কিন্তু ওই দেশে কিন্তু কোনো সিনেমা বাংলাদেশে হলে যে খুব ব্যবসা করছে, এরকম কিন্তু রিসেন্ট টাইমে হয় নাই। আপনি খেয়াল করে দেখেন, হিন্দি সিনেমা ব্যবসা করছে, কারণ হিন্দি সিনেমা অন্যরকম, সারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। আবার দেখেন আমাদের সিনেমাটা কি, বাংলা ভাষাভাষী যেখানে ছিল সেখানে ব্লকবাস্টার হয়েছে। আমি নিজে আমেরিকাতে গেলাম, ইংল্যান্ডে বলেন, দুবাই বলেন, ইভেন এই ঝামেলার মধ্যে এখন তো দেশের অবস্থা ভালো না। রিসেন্টলি মালয়েশিয়াতে আমাদের ছবিটা চলছে। মালয়েশিয়াতে হাউসফুল, কোনো শোর টিকিট নাই। তো যেখানে বাংলাদেশি মানুষ আছে, কারণ এটা বাংলাদেশি ইমোশন, বাংলাদেশি পলিটিক্স, এবং আমরা বাংলাদেশ বোঝানোর চেষ্টা করেছি। যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের সেখানে ব্লকবাস্টার। কলকাতাতে আমরা একটা ট্রায়াল চেষ্টা করেছিলাম। কলকাতাতে মানে এটা শুধু কি দেশের কারণে? মানে আমি যদি টুইস্টটা জানতে চাই যে কলকাতাতে সিনেমাটা চললো না, কিন্তু বাইরের অন্যান্য দেশে, আমেরিকাতে, ইউরোপে চলেছে। আমাদের বাইরের যেই দেশে সিনেমাটা চলছে তারা সব বাংলাদেশি মানুষ সিনেমাটা দেখতেছে। আমেরিকাতে কিন্তু আমেরিকানরা আমাদের সিনেমা দেখছে না। আচ্ছা, আমাদের ইংল্যান্ডে কিন্তু যে ব্রিটিশরা আমাদের সিনেমা দেখছে না। মালয়েশিয়াতে কিন্তু মালয়েশিয়ানরা আমাদের সিনেমা দেখছে না, বাংলাদেশিরা দেখছে। কলকাতায় যারা বাংলা ভাষাভাষী আছে তারা দেখেছে। কিন্তু আমরা যেটা চেষ্টা করছি যে একটু বেটার করার চেষ্টা করছি। আস্তে আস্তে যেন আমাদের মার্কেটটা সেখানে তৈরি হয়, যেহেতু তারাও বাংলা ভাষায় কথা বলে। আর একটা জিনিস কি, তাদের কাছে আসলে তুফান তো নতুন কিছু না। কারণ তাদের দেশে পাঠান হচ্ছে, তাদের দেশে অ্যানিমেল হচ্ছে, তাদের দেশে কেজিএফ হচ্ছে, পুষ্পা হচ্ছে। আমাদের দেশে যেরকম তুফানের মতো সিনেমা হয় না, আমাদের ইন্ডাস্ট্রিকে একদম চেঞ্জ করে দিয়েছে এই ছবি। কারণ আমরা কোনো ছবি দেখতে পাই নাই, তারা এটা দেখতে পারছে, এক নাম্বার। দুই নাম্বার, তারা নিজেদের ছবি দেখতেছে না, তারা আমাদের ছবি কেমনে দেখবে? তাদের রিসেন্ট টাইমে কিন্তু কলকাতায় খুব বেশি ব্লকবাস্টার ছবি হয় নাই, এবং কমার্শিয়াল সিনেমা ওখানকার মানুষ একটু কম দেখছে। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কারণ রিসেন্ট টাইমে দেখলাম একটা দেবের একটা সিনেমার টিজার খুব ভালো হয়েছে, খাদান নামে। তো মনে হয় খুব ভালো ব্যবসা করবে এটা, এবং দেবের ছবিগুলো ভালো চলে এখানে। জিদ্দারও ছবি খুব ভালো ব্যবসা করে। তো আমাদের ছবি দিয়ে আমাদের কিন্তু, আমরা ইন্টারভিউগুলো যদি দেখেন, কলকাতার যে ইন্টারভিউগুলো আমরা দিয়েছি, আমরা কিন্তু কোনো সময় প্রত্যাশা করিনি যে কলকাতায় এবার ব্লকবাস্টার হচ্ছে তুফান। আমরা বারবার একটা কথা বলেছি, আমরা চাচ্ছি মার্কেটটা বড় করার জন্য। কারণ যেহেতু এখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, যদি মানুষ একটু একটু করে দেখে, একদিন মার্কেটটা তৈরি হবে, নাহলে মার্কেটটা তৈরি হবে না। তো হাওয়া দিয়ে একটু তৈরি হয়েছে,
পরাণ দিয়ে একটু হয়েছে, সুরঙ্গ দিয়ে আরেকটু হয়েছে, তুফান দিয়ে আরেকটু হয়েছে। আমরা আশা করি একসময় ইনশাল্লাহ আমাদের ছবি চলবে ইনশাআল্লাহ। ভালো এটা আমাদের কোনো দুঃখ নাই, যদি একটু বলি আমাদের যে কোনো দুঃখ নাই যে কেন আমাদের ছবি ওখানে চলে না, কারণ আমার ছবি বাংলাদেশে মানুষ দেখছে, আমার ছবি বাংলা ভাষাভাষী মানুষ দেখেছে, ব্লকবাস্টার হিট হয়েছে, ইন্ডাস্ট্রি হিট হয়েছে, এর উপরে কিছু নাই। তো কিছু সময় আচ্ছা রাফি ভাই, এই যে তুফান মুক্তির পরে, তুফানের সফলতার পরে একটা খবর আমাদের কানে বেশ এসেছে বা নিউজও হয়েছে বিষয়টা নিয়ে, যে আপনি দেবজিৎ তাদের নিয়ে সিনেমা করতে চলেছেন বা প্ল্যানিং এ আছে, এটা নিয়ে কি বলবেন? দেখেন, আমি একটা অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, আমি কারো নাম উল্লেখ করিনি। আচ্ছা। তো আমার একটা প্ল্যান চলছে, এটা হয়তো এতদিন মানুষ জেনে যেত, দেশের অবস্থার যে পরিস্থিতি অবনতির কারণে এই প্ল্যানটা এখনো মানুষ জানে নাই, আমরা একটু চিন্তা ভাবনা করছি। একটু যদি জানান আজকে কালার্স 24 এর এই সেটে প্লিজ। দেখেন, যেহেতু আমি সিনেমায় বানাই, বাংলা সিনেমা বানাচ্ছি, এবং আমার সিনেমাতে এর আগে মিমি চক্রবর্তী অভিনয় করেছে, সামনে ওখানে অন্য কেউ অভিনয় করবে। তো আমি আমার একটা প্রজেক্ট প্ল্যান করছি, যে প্রজেক্টে দুই দেশের আর্টিস্টই থাকবে, বাংলাদেশেরও নায়ক থাকবে, ওখানকারও নায়ক থাকবে। কে করছেন সেটা আমি এখন বলতে পারছি না, সেটা অফিসিয়ালি হয়তো প্রডিউসার জানাবে, সামনে হবে, এরকম প্ল্যান চলছে। অনেকগুলো প্ল্যানের মধ্যে এরকম একটা প্ল্যান আছে। এই যে তুফানের সফলতার সাথে যেটা বলছিলেন যে তুফান 2 কবে আসবে, এই প্রশ্নটার সম্মুখীন সবচেয়ে বেশি হতে হচ্ছে এই মুহূর্তে, এবং দর্শকও চাচ্ছে, বা আমিও সিনেমা দেখেছি, আমারও সিনেমার শেষ পর্যায়ে যে মনে হয়েছে যে এটা 2 তো আসবে, কবে আসবে, আসলে কবে আসবে, প্ল্যানিংটা কি চলছে একটু শুনি না। একটা তুফান যেই রকম এক্সপেকটেশন মানুষের কাছে গেছে, যেই রকম হাইপে উঠছে, তুফান 2 এর থেকে বেটার হতে হবে, এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, যে এর থেকে বড় স্কেলে আমরা করব, আরো 3-4টা দেশে আমরা শুট করব সিনেমাটা। আচ্ছা। এবং তুফানকে অন্য জায়গায় নিয়ে যাব। তো একটু সময় লাগবে, আমরা মাত্র স্ক্রিপ্টিংই করছি, স্ক্রিপ্ট শেষ হলে দেন আমরা প্রোডাকশনে যাব। কবে এটা আমরা বলতে পারছি না। আমি কি সামনের ঈদে আশা করতে পারি? সামনের ঈদে আমার সিনেমা আসবে, কোরবানি ঈদে, রোজা ঈদে 2 দিন ইনশাআল্লাহ সিনেমা আসবে, আমার দর্শক দেখতে পারবে। কিন্তু কবে ভালো থাকলে তুফান 2 হতে পারে, আবার তুফান 2 না হয়ে তুফান 2 পরে ঈদে আসতে পারে, কারণ আমরা তুফানে কোনো কম্প্রোমাইজ করতে চাই না, আমরা প্রপারলি বানাতে চাই। মানে মানুষ তুফান 2 এখন যেটাই বানায় সেটাই আমাদের হিট হবে, এটা আমরা জানি, কিন্তু হিট হবে বা সুপার হিট হবে, কারণ এটা হিট, এই জন্য আমরা বানাতে চাই না, কারণ সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্টটা আমরা ভালো মতো বানাতে চাই। আচ্ছা আচ্ছা, এই তুফানের গল্পটা ঈদ কেন্দ্রিক কেন হচ্ছে, মানে ঈদ কেন্দ্রিক কেন হলো, ঈদের সময় আসবে সিনেমা? যেহেতু একটা ঈদে মুক্তি পেয়েছে কোরবানিতে, তুফান আসলে নেক্সট মানে কোনো একটা কোরবানি দিয়ে আসবে, এটা একটা সিলসিলা একটা। আচ্ছা, যদি মানে আমি আরেকটু বলি যে মানে ওভারঅল আপনার যে সিনেমাগুলো আসে, হ্যাঁ, মানে সেই সিনেমাটা আমার কেন ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে? কারণ আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আমাদের এখন আমি যদি আপনার কথা বলছি সেই জায়গা থেকেও যদি বলি যে নতুন নতুন সিনেমা ইন্ডাস্ট্রিতে আসছে, বাট ঘুরে ফিরে ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ একমাত্র ঈদেই মানুষ সিনেমা দেখতে যায়, আর ওই সময় মানুষ সিনেমা দেখতে যায় না, কারণ আমরা ওরকম সিনেমা রিলিজ দিতে পারি না, আমাদের হলের পরিস্থিতি ভালো না, আমাদের হল ওপেন হয় না ঈদ ছাড়া, ওই জিনিসটা হয় না আমাদের বাংলাদেশে, ওরকম সিনেমা ব্যবসাটা শুরু হয়নি। আপনি গত 5 বছর যদি চিন্তা করেন, 5-7 বছরের যদি হিস্ট্রি চিন্তা করেন, যে কটা সিনেমা হিট, এর মধ্যে 4টাই ধরেন 3-4টাই আমার সিনেমা হিট। আপনি ব্লকবাস্টার সিনেমা যেগুলো বলবেন, সুরঙ্গ, পরাণ, তারপরে তুফান, এই যে লাস্ট যে বছরে সবগুলো তো কোরবানিতে মুক্তি পেয়েছে, বাট এই কয়েকটা বছর কয়েকটা সিনেমা আপনি দেখবেন। কেন আপনারা মুক্তি দিচ্ছেন না? দর্শক তো ভালো সিনেমা পেলে হলে যাবে, তাই না? আমি আগে নাকি সাহস পাচ্ছেন না যে ইচ্ছা হবে না এরকম কিছু? অবশ্যই সাহস পাচ্ছি না, কারণ কি আমার মার্কেটটা, আমার যদি বাজেট একটু বেশি থাকে, আমি অবশ্যই এমন সিনেমা বানাতে চাই যে সিনেমা ব্যবসা করে উঠে আসতে হবে আমার। তো আমি ইচ্ছা কিন্তু সিনেমা মুক্তি দিয়েছি দামাল, এবং সামনেও হয়তো দিব, কিন্তু আমাদের সবচেয়ে বড় ছবি সেক্ষেত্রে কি দামাল একটু কম ব্যবসা করেছে? দামাল কম ব্যবসা করেছে, দামাল কিন্তু ব্যবসা দামাল কম ব্যবসা করে না, দামাল আমার খুব পছন্দের ছবি, মানে আমার যদি কেউ সবচেয়ে প্রিয় ছবি বলতে হয় সেটা আমাদের দামাল থাকবে। দামাল ব্যবসা করেনি কয়েকটা কারণে। প্রথম কারণ মুক্তিযুদ্ধ, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ মানে এত মুক্তিযুদ্ধ ছবি দেখেছে, মুক্তিযুদ্ধ ছবি হলে মানে কি আচ্ছা এটা মুক্তিযুদ্ধ ছবি, এটা একটু আর্ট ফিল্ম টাইপের হবে, একটা ঝামেলা। আরেকটা হলো যে একটা ইস্যু হয়েছিল, একটা কন্ট্রোভার্সি হয়েছিল, ফ্যামিলি কন্ট্রোভার্সি, যেটা কিনা রাজের ফ্যামিলির ছিল, ওই ইস্যুটা এত বড় হয়ে গেছিল, সিনেমার থেকে ওটা বড় হয়ে গেছিল। আপনারা দামালে যত কাভার করছেন, আপনারা কিন্তু কোথাও এরকম পান নাই দামাল চলতেছে, সিনেমা হল ফাঁকা, 22টা সিনেপ্লেক্সে দর্শক নাই। আমাদের 3 সপ্তাহ কিন্তু হাউসফুল ছিল ছবি, কোথাও কিন্তু টিকিট ছিল না দামালের, বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। তারপর কেন হলো না, ওই কন্ট্রোভার্সিটা এত বড় কন্ট্রোভার্সি হয়ে যায়, একজন ফ্যামিলি ইস্যু, সংসার ভাঙার অবস্থা, ওইটা সিনেমার থেকে যখন বড় হয়ে যায় তখন আমরা প্রমোশনগুলো অফ করে দিই, কারণ আমরা প্রমোশন করতে পারছিলাম না আমাদের নায়ককে নিয়ে। এর আগে পরাণ মুক্তি পেয়েছিল, সব কিছু মিলে দামালের মধ্যে ওই প্রভাবটা পড়ে। আচ্ছা, কিন্তু দামালকে অফিসিয়ালি আপনি কোনোদিন বলতে পারবেন না ফ্লপ, কারণ জামাল দ্বারা দেখেছে, কেউ বলতে পারবে না যে ছবিটা ভালো না, বা দেখে মজা পায়নি, বা হল ফাঁকা, কেউ হলে নাই, বা হল থেকে নামায় দিছে, এরকম না।
ওকে, এবারে যদি একটু বর্তমান পরিস্থিতিতে আসি, বর্তমান পরিস্থিতির কথাতে যদি তাকাই, একটু হতাশ, তাই না? মানে শুটিং বন্ধ, নতুন সিনেমার কাজ নেই বললেই চলে, এই বিষয়টাতে আপনি কি বলবেন? হতাশ না, আমি অনেক হ্যাপি। কেন হ্যাপি? যেই জিনিসটা হলো, যে জাগরণটা হলো, এটা হওয়ার কথা ছিল। এই জাগরণটাতে হ্যাপি, কিন্তু আমি যদি বলি পরিস্থিতির কারণে কাজে মনোযোগী হওয়া যাচ্ছে না, বা কাজের পরিস্থিতি বা কাজের পরিবেশটা হচ্ছে না, এটাতে আমি আনহ্যাপি। এবং সিনেমার শুটিং বন্ধ, সেই জায়গাতে কি বলবো? এটা এখানে আমি আসছি, আনহ্যাপি হতে পারবো না। আনহ্যাপি যদি আমি হই, তাহলে এত সুন্দর আন্দোলনটাকে ছোট করা হবে। এরকম একটা বড় আন্দোলন হলে, একটা যুদ্ধের মতো পরিস্থিতি যখন এতগুলো মানুষ মারা গেল, তখন দেশের একটু ঝামেলা হবে পরিস্থিতি। কারণ একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, একটা নতুন গভর্নমেন্ট আসবে সামনে, এবং একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতা চালাচ্ছে এবং দেশটা ঠিক করছে, সংস্কার চলছে। এই সময়টা একটা খুবই ক্রিটিক্যাল সময়। এটা পৃথিবীর যেই দেশেই আসছে, ওই সময়টাতে একটু অফ আছে। বাট আমি চাই খুব তাড়াতাড়ি এটা ওপেন হয়ে যায়। কারণ কি, আমরা যারা ডিরেক্টর আছি বা অভিনেতা অভিনেত্রীরা যারা আছেন, তারা একটু ধরেন স্বাবলম্বী, একটু ব্যাংকে কিছু টাকা পয়সা আছে, তারা চলতেছে। কিন্তু যারা লাইটের কাজ করে, যারা প্রোডাকশন, যারা মেকআপ, বা যারা ছোট ছোট আর্টিস্ট, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। তারা কিন্তু 2-3 মাস ধরে কোনো কাজ করছে না, তাদের বাসায় বাজার নাই, টাকা নাই। বন্যাতে যেগুলো আমরা হেল্প করতেছি, আমাদের কিন্তু তাদেরকেও হেল্প করা উচিত। কারণ তারা হয়তো বলতে পারতেছে না লজ্জায়, তারা কিন্তু অলরেডি ক্রাইসিসে পড়ে গেছে। ছোটো ছোটো যারা ডিরেক্টর আছে, যারা কিনা ধরেন তাদের ব্যাংকে অ্যাকাউন্টও নাই, তারা যেটা কাজটা করে এই টাকা দিয়ে বাসা ভাড়া দেয় এবং সংসার দিয়ে চালায়, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। তো তাদের জন্য জীবন কাটাচ্ছে খুবই মানবতা। এবং তারা তো আসলে বলতে পারতেছে না, বন্যাটা তো দেখা যাচ্ছে, আমরা যারা উদ্ধার করতেছি, তারা তো আসলে বলতে পারতেছে না তারা খারাপ অবস্থায় আছে। তো আমার মনে হয় তাদের জন্য আমরা কিছুদিন আগে এফডিসিতে আমাদের মিটিংও ছিল একটা, যে কীভাবে তাড়াতাড়ি করে সিনেমা শুটিং শুরু করা যায়। আমরা সবাই চেষ্টা করছি। কোন গানটা শুনতে পারি বলুন তো? গা ছুঁয়ে বলো হতে পারে, সুরঙ্গর যে গান, আমার খুব পছন্দের গান, খুব রোমান্টিক একটা গান। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। এই গানের সূত্র ধরে যদি বলি, মিডিয়াতে অনেক ওপেন সিক্রেট থাকে। ভাইয়ার হাসিতেই আমার অনেক উত্তর পেয়ে যাচ্ছি। যাই হোক, আগে বলেন তো, রায়হান রাফি কি স্ট্রেট কথা বলে নাকি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে? কিছু কথা স্ট্রেট বলে, কিছু কথা ঘুরে ফিরে বলি। আমি চাইবো আপনি এখন স্ট্রেট কথা বলবেন। আচ্ছা, প্রশ্নটা শুনলে বুঝতে পারবো কি প্রশ্ন না, আমরা জানতে চাই, আমরা তো আড্ডায় বসেছি, তো জানতে চাও যেটা হচ্ছে যে এই যে মিডিয়ার কিছু বিষয় ওপেন সিক্রেট থাকে, যেমন আপনার এবং তোমার কথা, তো একটু বলেন তো সম্পর্কটা কি মানে আগের মতো মধুর আছে, আরো মধুর হয়েছে, নাকি তিক্ততায় চলে গিয়েছে? না না, তিক্ততা যায়নি, আগের মতোই আছে, বন্ধুত্ব জায়গায় আছে। কিন্তু আমাদের মধ্যে যেই কন্ট্রোভার্সি, মানে যেই রিউমারটা ছিল সেটা নাই, সেটা আমাদের মধ্যে নাই। কিন্তু তিক্ততা কেন হবে? সব কি রিউমারই ছিল, নাকি ওই রিউমারের কিছু অংশ সত্যি ছিল সেটা এখন নাই? না, সেটা রিউমারই ছিল, বাট আমাদের ভালো বন্ধুত্ব ছিল, এখনো ভালো বন্ধুত্ব আছে, কিন্তু মানুষ যেটা ভাবে সেটা নাই। ওকে, সহজ সরল উত্তর একেবারেই। আমি একটু নূর ছবির অবস্থা জানতে চাই, তবে তার আগে, বিরতির আগে বলেছিলাম যে একটা বিষয় জানতে চাই, যে সিনেমার গতি বাড়াতে আপনারা বসেছিলেন বিএফডিসির এমডির সাথে, কি কি বিষয় নিয়ে কথা হয়েছিল? আপডেটটা কি আমাদের এমডি, এফডিসির নতুন যিনি এমডি, তিনি আমাদেরকে ডেকেছিলেন, এবং প্রোডিউসার অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রোডিউসার নেতারা ছিল এখানে। উজ্জ্বল ভাই ছিল আমাদের সিনিয়র অভিনেতা, আর অনেকে ছিল, বড় বড় প্রোডিউসাররা ছিল, জয়া হাসান ছিল। তো তার কথা ছিল যে উনি সমসাময়িক যারা সিনেমা বানায়, প্রডিউস করে, তাদেরকে ডেকেছিলেন, যে এফডিসির অবস্থা খুব খারাপ, কারণ এফডিসি যারা কর্মচারী তাদেরকে স্যালারি দিতে পারছে না 3 মাস ধরে, এবং এফডিসিতে কোনো শুটিং, উনি আসার পর কোনো শুটিং দেখছে না। তো উনি বলতেছো যে আমরা কেন এফডিসি শুটিং করছি না, ওনার কথা ছিল এফডিসিকে বাঁচানোর জন্য। আমাদের ওনার কাছে প্রশ্ন ছিল এফডিসি শব্দের অর্থটা কি, যে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেখানে ফিল্ম ডেভেলপ হবে, শুধু মানুষ আসবে ভাড়া নিবে এফডিসি থেকে, এটা তো তাহলে এফডিসি তো আসলে শুধুমাত্র ভাড়া দেওয়ার জায়গা না, এটা ওভারঅল ফিল্মকে ডেভেলপ করতে হবে। তো কেন আমরা এফডিসিতে শুটিং করি না, কেন সিনেমার অবস্থা খারাপ, এটা দায়ভার এফডিসিকেও নিতে হবে। তো আমরা তাদের কিছু পরামর্শ দিয়েছি, কিছু কথা বলেছি, তারাও কিছু কথা বলেছে যে এফডিসিতে শুটিং করলে আমাদের অনেক রকম ঝামেলা, মানে এফডিসি এমন একটা সিস্টেমে হয়ে গেছে যে এখানে বলা, মানে বিষয়টা এরকম যে প্লিজ এখানে আসবেন না আপনারা,
মানে একই শুটিং বাইরে করলে আমাকে অনেক কম টাকা করা যাচ্ছে, এফডিসিতে করলে এর থেকে বেশি টাকা দিচ্ছে, শিফটের ঝামেলা হচ্ছে। এবং এফডিসি এখন গেট, কোনো প্রপার গেট নেই, প্রাইভেসি নাই, যে এখন তখন মানুষ ঢুকে পড়ছে, বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা, প্রচুর বাইরের মানুষ চলে আসতেছে এফডিসিতে, সব কিছু মিলায়। এবং 2-3টা মানে ফ্লোর ভেঙে ফেলছে, মানে একটা পরিবেশটা ভালো না, মেকআপ রুমের অবস্থা ভালো না, একটা ভালো আর্টিস্ট শুট করতে পারেন এখানে এসে। তো মানে কোনো আপনার শুটিং এর পরিবেশটা যেন ভালো হয় সেটা আমরা বলেছি সেটা চাচ্ছেন। এবং আমরা বলেছি যে এফডিসি যে মূল উদ্দেশ্য ফিল্ম ডেভেলপ করা, আপনারা প্লিজ সেদিকে একটু মনোযোগ দেন, ওকে, যেন সিনেমা ডেভেলপ হয়। না হলে এখানে কেউ শুটিং করতে আসবে না, মানে কেন শুটিং করতে যাবে, এখানে কিছু নাই। ওকে, এবারে যদি একটু নূর সিনেমার প্রসঙ্গে আসি, যেখানে রায়হান রাফির সিনেমা হিট, দর্শক অপেক্ষায় থাকে কখন আসবে, কবে আসবে এই সিনেমা। সে জায়গায় এই সিনেমাটা নাকি অযোগ্য, প্রদর্শনের অযোগ্য, এটা কেন? না না, প্রদর্শনের অযোগ্য না, এইটা দুইবার আমার তো 2টা সিনেমা প্রদর্শন অযোগ্য। অনেক বড় বড় ডিরেক্টরের সিনেমাও সেন্সর বোর্ড থেকে প্রদর্শন অযোগ্য করে। তো আবার অমীমাংসিত মতো সিনেমা যারা দেখেছে তারা বলছে আমার ওয়ান অফ দ্য বেস্ট ওটিটি ফিল্ম, সেটাও তো আসলে সেন্সর বোর্ড আটকে দিয়েছে। নূরের বিষয়টা অন্য ছিল, মানে এটা নাকি বলছে যে নূর সিনেমাটার মানে কোনো কিছুই নাকি হয়নি এমন একটা বিষয়। না না, যেটা হয়েছিল নূরের, যেটা হয়েছিল সেন্সর কিন্তু নূর পেয়েছে, এটা প্রথমবার সেন্সর, মানে এমন না কিন্তু নূর সেন্সর নাই, নূর কিন্তু সেন্সর পেয়েছে। নূরে যেটা হয়েছিল, যে প্রোডাকশন হাউস ছিল তারা কোনো একটা রিজনের কারণে, কোনো একটা নির্বাচন কিছু একটা কারণে ওরা তাড়াতাড়ি সিনেমাটা সেন্সর করে রাখতে চাচ্ছিল, যে তাদের কয়টা সিনেমা হয়েছে এরকম করার কারণে তারা একটা আনরেডি সিনেমায় সেন্সর বোর্ডে জমা দিয়ে দিয়েছিল। তখন সেন্সর বোর্ড অযোগ্য বলে নাই, সেন্সর বোর্ড বলছে যে সিনেমাটা সব কিছু ঠিক করে আবার জমা দিতে, ডাবিং সব ঠিক করে পরে কি দেওয়া হয়েছে, ঠিক করার পর সেন্সর পেয়েছে নূর, এখন তো সেন্সর সার্টিফিকেট আছে, এখন ভালো সময় ওয়েট করছে। আরেকটা সিনেমাও তো সেন্সর পায়নি, সেটা কি যেটা আপডেট? ওইটা হলো অমীমাংসিত, ওইটা অন্যায়ভাবে সেন্সারের জন্য চাওয়া হয়েছে, মানে ওটিটি ফিল্ম, সেটা সিনেমা হলে সিনেমার জন্য সেন্সর করতে হবে বাধ্যতামূলক, এটা একটা দেশের আইন। কিন্তু ওটিটি কি সেন্সর করতে হয়? এর নীতিমালা নাই, কিন্তু নীতিমালার বাইরে গিয়ে তারা জোর জুলুম, জানি না কিভাবে, তারা আমাদের চিঠি দিয়েছে যে আমার অমীমাংসিতটা সেন্সর করতে হবে। তা আমাদের কাছে মনে হয়েছে আমরা তো অন্যায় কিছু করি নাই, সিনেমা বানিয়েছি, ওটিটির জন্য বানিয়েছি, যেহেতু চাচ্ছে সেহেতু দেই, আমাদের দেওয়াটা উচিত হয়নি। কারণ কোনো ওটিটি সিনেমা সেন্সরে গেল না, আপনারটা যেতেই হবে, এটা আমরা তারপর আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আমরা গেলাম, যদিও এটা বেআইনি কাজ, কারণ নীতিমালা বাইরে তারা আমাদের ছবি সেন্সর চেতে পারে না। যদি আমাদের সিনেমা সেন্সর চায় তাহলে সব ওটিটি সিনেমায় সেন্সর চেতে হবে, আর তারা দিলাম সেন্সরে। সেন্সর বোর্ড আমাদের সিনেমাটা দেখলাম, আমরা খবর পেলাম যে সিনেমাটা আনকাট সেন্সর হয়ে যাবে, কারণ এই সিনেমাতে এমন কিছু নাই যেটা আটকানোর মতো, যেটা রাষ্ট্রবিরোধী বা স্বাধীনতা বিরোধী। আমি এটা সত্যি ঘটনার কিছুটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এর পরের দিন শুনলাম খুব অলৌকিক একটা কারণে যে সিনেমাটা ব্যান করে দেওয়া হয়েছে, সিনেমাটা রিলিজ আমরা দেখাতে পারবো না। তো এখন তো সেই সেন্সর বোর্ড নাই, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দর্শকদেরও প্রচুর আগ্রহ অমীমাংসিত নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ছাড়বো ইনশাল্লাহ। মানে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে পেরেছিলাম সেটা আসার আগে, যে ক্রাইম ঘরানার কোনো মানুষের সাথে আপনি ভালো বন্ধুত্ব করতে চান, নারী হলেও সেক্ষেত্রে আরো সুবিধা হয়, কারণ হচ্ছে আপনি ক্রাইম কেন্দ্রিক না এই ছবিটা গল্প নিয়ে কাজ করতে চান। আমার প্রশ্নটা কোথায় সেটা বলছি, ক্রাইম কেন্দ্রিক গল্প নিয়ে আপনি কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে যদি বলি যে এই ক্রাইম প্রসঙ্গে আপনি 5 জনকে 5 রকম প্রশ্ন করবেন, কি জানতে চান, কাকে কি প্রশ্ন করবেন? প্রথমে শাকিব খান। কোন ক্রাইম? যে কোনো, মানে আপনি যেহেতু এই ঘরানার কাজ করতে চান, আমি বলতে চাচ্ছি যে এই সাবজেক্টটা থাকুক, আপনি 5 জনকে 5টা প্রশ্ন করবেন এই ধরনের, যেই বিষয়ে যে মানে প্রশ্ন করে জেনে আপনার কাজের সুবিধা হবে। আমি তো নিজে জার্নালিস্ট, আমি এই প্রশ্ন করতে পারবো না, মানে আমি আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি 5 জনের নাম বলছি, প্রথমে শাকিব খান। যে কোনো প্রশ্ন করতে হবে না প্লিজ? শাকিব খানকে আমি প্রশ্ন করতে চাই, ওনার সাথে তুফানের পর এত ভালো অভিজ্ঞতা আমার, একটা মানুষ সবকিছু কিভাবে পারে, এটা আমার কাছে প্রশ্ন, যে ভাই আপনি সবকিছু কিভাবে পারেন? একটা মানুষ ভালো ড্যান্স করে, ভালো ফাইট করে, ভালো অভিনয় করে, দেখতে সুন্দর, ঠাস করে শুকিয়ে যাচ্ছে, এবং মানে এত মানুষ তাকে ভালোবাসে, তো এটাই তার কাছে জানার, আমি তার কাছে জেনেছি, আমাকে মানে আমার তারপর জানা ইচ্ছে যে তার প্রতি একটা আল্লাহর হয়তো রহমত আছে, যে কারণে উনি এত গুণে গুণান্বিত আর কি। বুবলির সাথে আপনি কাজ করেছেন, বুবলিকে কি বলবেন? ভালো অভিনয় করে বুবলি, আমার সাথে ভালো অভিনয় করে, ভালোই। তমা মির্জা? তমা মির্জা খুব ভালো অভিনেত্রী এবং খুব সিনসিয়ার অভিনেত্রী,
মানে কল টাইম আমার তোমার ভালো বন্ধু কিন্তু আচ্ছা আপনি কিন্তু প্রশ্ন করছেন, আপনি একজনের গুণ বলছেন। ও প্রশ্ন করো তোমাকে, হ্যাঁ আপনি প্রশ্ন করুন। তোমাকে প্রশ্ন করব যে ও এত ভালো ড্যান্স কিভাবে করে। খুব ভালো ড্যান্স করে মানে, এবং একটা ঘটনা আছে যে ওর বোন মারা গেছিল, আপন বোন না, খুব কাছের একটা বোন। পরের দিনই আপনাদের সাংবাদিকদের একটা একটা প্রোগ্রাম ছিল আর কি, একটা অ্যাওয়ার্ড শো ছিল সাংবাদিকদেরই, ওর এখানে পারফর্ম করার কথা ছিল। তো প্রোগ্রামের আগ পর্যন্ত সারা রাত কান্নাকাটি করছে ওর বোনের জন্য হুলস্থুল, কিন্তু ঠিক প্রোগ্রাম 5 মিনিট আগে স্টেজে উঠছে এবং সে পারফর্ম করছে, সে এবং খুব ভালো পারফর্ম করছে। তো সেই জন্য স্টেজে উঠে তখন তার মনে থাকে না, মানে তার সে খুব প্রফেশনালি বিহেভ করে। এটা আমাকে খুব অবাক করছে এবং খুব ভালো লাগছে তার প্রতি যে সে প্রফেশনাল, সেজন্যই সে ভালো না, মানে কাজের প্রতি উত্তরটা কিন্তু আপনার কাছেই আছে। না এটাই মানে কিভাবে পারে, মানে আমি হলে পারতাম না। সিয়ামকে কি বলবেন? প্রশ্ন করতে হবে। অনেক সাহসী, এত সাহস তুমি কোথায় পাও সিয়াম? সাহসটা কি? এই সব কিছু সাহস তো, এই যে এবার আন্দোলনেও গেল। আর সিয়ামকে প্রশ্ন করব, সিয়াম অনেকদিন আমার সাথে সিনেমা করতেছে না, অনেকদিন সিনেমা হচ্ছে না, কবে সিনেমাটা হবে ওর সাথে আমার? ওকে, লাস্ট বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম তো দুর্দান্ত একটা প্রশ্ন করতে হবে রাফি ভাই। মিমের মাথায় অনেক বুদ্ধি, অনেক ব্যবসায়িক বুদ্ধি, অনেক মাথায় অনেক বুদ্ধি, ওর কাছে সব বুদ্ধি থাকে অনেক। মানে এই বুদ্ধিটাকে সাপ্লাই করে, এটা কি প্রশ্ন? না, বুদ্ধিটা কে সাপ্লাই করে না, ওই সাপ্লাই করে, ওর মাথায় গেলে বুদ্ধি বের হয়। আর মিম অনেক প্রফেশনাল আর কি, প্রশ্ন করার মতো কিছু না, সবার আসলে গুণই বলতে হয় আর কি। জিনিসটা কাজ করে এত আরাম পাইছি। মিম খুব বুদ্ধিমান আর কি, অনেক কিছু হিসাব নিকাশ করে লাইফে চলে, এটা খুব ভালো। ওকে, আপনার যদি একটা ছবির রিমেক করার সুযোগ থাকে, আপনি কোন সিনেমাটার রিমেক নিজে করতে চান? দেবদাস। দেবদাস, এই সিনেমার নায়ক নায়িকা কে হবে? জানি না, যখন রিমেক করবো তখন যে আপনিও হতে পারেন নায়িকা, তখন যদি কোনটা, আমি কোনটা হব, পার্বতী নাকি চন্দ্রমুখী? স্কিন টেস্ট দিয়ে যেটাতে টিকবেন সেটা। আপনার কোনটা পছন্দ? আপনার চোখে, পরিচালকের চোখে কোনটা মনে হচ্ছে? ওই সময় কস্টিউম যখন পরবেন তখন বুঝতে পারবো, তো এমনি হুট করে তো কথা দিতে পারছি না। আমার কাছে কিন্তু চন্দ্রমুখী পছন্দ, কারণ চন্দ্রমুখীর কাছে বেশিক্ষণ ছিল। ঠিক আছে, তাহলে ওইটাই আপনি ওটা জন্য অডিশন দেন। पर আমার আসলে বানানোর ইচ্ছা, প্ল্যান আছে বানাবো কোনো এক সময়। ওকে, আচ্ছা দেবদাস কি হবে এটা একটু শুনে নিই আগে। জানি না, মানে ওই সময় যে থাকবে যখন বানাবো তখন যাকে পারফেক্ট মনে হয়, সময় তো চেঞ্জ হয়ে যায় না। কোন গানটা? পরানের একটা গান শুনি, চলো নিরালায়, আমার খুব পছন্দের একটা গান, প্লিজ। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়। নতুন কাজের আপডেট জানতে চাই। নতুন অনেকগুলো কাজ করছি, অনেক ইন্টারেস্টিং কাজ করছি। একটা রিয়েল স্টোরি নিয়ে প্ল্যান চলছে কাজ করার, ওটিটি। আমার খুব এনজয় করি আমি রিয়েল স্টোরি নিয়ে কাজ করার জন্য। সেটা শুটিং শুরু হবে 20 তারিখ থেকে ইনশাআল্লাহ। ওটা করব। সাবজেক্টটা কি? বিচার বহির্ভূত হত্যা। আচ্ছা, দেন তো ওটা কাজ চলছে, স্ক্রিপ্টিং চলছে, এটা প্রথম এখানে বললাম। তো ওটা কাজ চলছে, ওটা খুব তাড়াতাড়ি 20 তারিখে ইনশাআল্লাহ শুট শুরু করব। এরপরে সিনেমা শুটিং শুরু হবে ইনশাআল্লাহ নভেম্বরে, রোজা ঈদের সিনেমা, ওটা কাজ শুরু করবো। আর একটা বঙ্গের একটা ওটিটি আছে, সেটা করব। এটা খুবই কমার্শিয়াল একটা ওটিটি প্ল্যান করছি। আমি এই কয়টা দিন কাজে লেগেছি, চেষ্টা করেছি একটু অফিসে কাজ করার জন্য। এবং আমার মনে হয় দর্শক অনেকদিন কন্টেন্ট দেখছে না, দর্শক আসলে এই পলিটিক্স এগুলো দেখতে দেখতে মানুষ হাঁপিয়ে গেছে, মানসিকভাবে অস্বস্তিতে মানুষ একটু ভালো একটু দেখতে যাচ্ছে সবকিছু। তো আমরা খুব তাড়াতাড়ি আসলে মানুষকে স্বাভাবিকভাবে ফিরিয়ে নিতে চাই, কারণ আমরা এই আন্দোলনটা কেন করলাম? শান্তির জন্য। তো আমাদের এখন মানুষকে আসলে আমার মনে হয় শান্তি প্রয়োজন, তো মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এবং আমি চাই আরও যে ডিরেক্টর আছে তারা যেন কাজ শুরু করে, আপনাদেরও একটু হেল্প করেন, আপনারা এটা নিয়ে একটু কাজ যদি করেন। সিনেমা যত তাড়াতাড়ি শুটিং শুরু হবে, নাটক যত তাড়াতাড়ি শুটিং শুরু হবে, তত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিটা আবার আগের মতো হবে, নাহলে আসলে কারোরই কোনো কাজ থাকবে না। এটাই আসলে প্রত্যাশা, কারণ ইন্ডাস্ট্রি আবারও সচল হোক, হোক, সব কোলের কর্মসংস্থানটা আবার চালু হোক। একটা ইন্ডাস্ট্রির একটা শুটিং এর পিছনে অনেকগুলো মানুষের ব্যাপার থাকে। সিনেমা যখন হিট হয় তখন যে লোকটা পোস্টার দেয় তারও কিন্তু এটা সংসার চলে, যে টিকিট বেচে তারও হয়।
প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রতিটা মানুষ যারা এটার সাথে রিলেটেড তারা সবার এখানে হয়। এখানে কিন্তু অনেক অনেক ধরনের ধরেন যারা ইউটিউবার তারা এখানে নিউজ করে, তারা এখান থেকে খায়। অনেকগুলো মানুষের কিন্তু অনেকগুলো সমাজ মানুষের ব্যবস্থা হয়, কর্মসংস্থান হয়, রিজিকের ব্যবস্থা হয়। রিজিকের ব্যবস্থা হয়। আমরা সেটাই চাই সবগুলো প্রত্যাশা দিক করছি যেন যেন ঠিক হয়ে যাক। খুব দ্রুত এই বিষয়টা সচল হয়, সিনেমা ইন্ডাস্ট্রি বা বিনোদন জগৎটা যেন সুন্দরভাবে ঘুরে দাঁড়ায়। আবারও আমি যদি আরেকটা বিশেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, স্পেশাল একটু এই জন্য বলছি কারণ সবারই একটা বিশেষ রকমের পছন্দ থাকে যেই গল্প নিয়ে কাজ করবে। সেই জায়গা থেকে রায়হান রাফির স্পেশাল কোন সাবজেক্ট আছে বা বিশেষ পছন্দ কোনটা, যে এই গল্পটা নিয়ে আমি এখনো কাজ করিনি, এটা নিয়ে আমি কাজ করব? যেমন আমি একটা জিনিস বলি, যেমন আমি যখন বিডিআর বিদ্রোহটা হয়েছিল ওই সময়, ওই ঘটনাটা দেখে আমার খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল যে একটা দেশের মানুষ, আর্মিরা, যে দেশের আর্মি বা যে দেশের র্যাব যারা ওই সময় ছিল, তাদেরকে নিজেদেরকে মেরে ফেলতেছে। কি একটা অদ্ভুত ঘটনা। এবং ওই ঘটনাটা খুব একটা বের হয় নাই, ভিতরেই ছিল আসলে। যে ভিতরে কি হয়েছে আমরা জানি না, আমরা খালি লাশ দেখছি। আমরা নিজেরা নিজের দেশের মানে আর্মিদেরকে মেরে ফেলতেছি, মেরে কবর দিয়ে দিচ্ছি। তো আমি যখন ওই সময় ছোট ছিলাম, তখন আমি মাত্র ক্যারিয়ার শুরু করতেছি, লেখালেখি করতাম, আমার মধ্যে এখনও ওই সাবজেক্টের অনেক কিউরিওসিটি আছে যে ওই দিন ভিতরে আসলে কি হয়েছিল। তো আমি জানি না কখনো এটা বানাতে পারবো কিনা, কোনো গভর্নমেন্ট এটা বানাতে দিবে কিনা। আমার ইচ্ছা আছে ওই দিনের ঘটনাটা নিয়ে, মানে বিডিআর বিদ্রোহ যে আর্মিগুলোকে যে হত্যা। কারণ আমার আব্বু একজন এয়ারফোর্সের অফিসার ছিল, তো আমি একটা মিলিটারি ফ্যামিলির সন্তান। তো আমি জানি তাদের ব্লাডে কি, তারা দেশকে কত ভালোবাসে। তো এই যে একটা আন্দোলন বা একটা বিদ্রোহ মাধ্যমে এতগুলো অফিসার, একটা মেজর কিন্তু তৈরি হতে অনেক সময় লাগে। তাদেরকে গভর্নমেন্টের বা সরকারের অনেক পয়সা খরচ হয়, অনেক ট্যালেন্টেড পিপল ওই ঘটনাটাকে কেন্দ্র করে ওই ঘটনা মানে 70 জন 80 জন মানুষ মারা গিয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। অ্যাকুরেট কোনো তথ্য কিন্তু কারো কাছেই নেই। এবং এত বিলিয়ন মানুষকে মেরে মাটিতে পুঁতে ফেলছে। এই যে একটা বিভীষিকাময় অবস্থা। অন্য দেশে হলে এটা নিয়ে অনেক সিনেমা হইতো, কিন্তু কোনো একটা কারণে আমাদের দেশে এই সাবজেক্টে আমরা সিনেমা বানাতে পারি নাই। তো আমি তো চাই আমি এটা নিয়ে সিনেমা বানাবো। আমি না, আমাকে অনেকেই বলছে যে এটা বানানো যাবে না, কিন্তু আমি চাই এইটা নিয়ে সিনেমা বানাতে। কোনো এক সময় যদি পারি, আমি এখন আপনি বানাতে আমার পারবেন, সামর্থ্য যদি হয় কোনো সময় পারি, ইনশাআল্লাহ বানাবো। আশা করছি যে সকল সংকটময় পরিস্থিতি কেটে যাবে, সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে, সিনেমার কাজ শুরু হবে এবং আপনার কাছ থেকে দর্শক আরো ভালো ভালো কাজ খুব দ্রুতই পাবে, সেই প্রত্যাশা রইল। আজকের আয়োজন শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আজকের কালার্স 24 এর এই আয়োজনে আসার জন্য। রাফি ভাই, আয়োজন শেষ করব, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে কি আপনি ছোট্ট করে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো, দেশের নতুন একটা দেশ আমরা পেয়েছি, স্বাধীন দেশ আমরা পেয়েছি। আমাদের সবার দায়িত্ব এই দেশকে ভালোবাসার। আমরা ইদানিং দেখতে পাচ্ছি একটু কিছু জায়গায় ক্রাইম হচ্ছে, দখলবাজি হচ্ছে, ঝামেলা হচ্ছে। আমরা বলবো যে আমরা যদি এই সিচুয়েশনটাকে আসলে হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু এই আন্দোলনটা সার্থক হবে। তো আপনারা সবাই সবার জায়গা থেকে শান্তিতে থাকুন, কোথাও অন্যায় দেখলে প্রতিবাদ করুন, ঝামেলা করবেন না, সবাই শান্তিতে থাকুন এবং সবাই সবাইকে হেল্প করুন এবং কেউ কারো ক্ষতি করবেন না এবং সবাই মিলেমিশে থাকুন। এবং এই যে আমরা একটা বিজয়, সেটাকে উপভোগ করুন এবং এটা যেন আমাদের দেশের জন্য একটা ভালো মানে হয়ে থাকে, যে এরকম একটা আন্দোলনের পর একটা সুন্দর দেশ আমরা হয়েছে। এখানে কেউ দুর্নীতি করছে না, এখানে কেউ ঘুষ খাচ্ছে না, এখানে কোনো ঝামেলা হচ্ছে না, এখানে সবাই শান্তিতে আছে। এবং অন্য দেশে আমরা যখন ঘুরতে যাই, তখন যে আমরা আরামটা পাই, এখানে কেউ ময়লা ফেলে না, দেশটা অনেক শান্তি। আমাদের বাংলাদেশ নিয়ে আমি গর্বটা করতে পারি যে না, আমাদের দেশে এখন কেউ ঘুষ খায় না, আমাদের দেশে এখন কোনো দুর্নীতি হয় না, আমাদের দেশে এখন ওয়ার্ল্ডের অন্য দেশের মতোই আমরা। তো ইনশাল্লাহ এটা আমরা সবাই মিলে চাইলে এটা হবে এবং আমি আশা করবো খুব তাড়াতাড়ি বাংলাদেশটা ওরকম জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য এবং আপনার আগামীর কাজের জন্য রইল অনেক অনেক শুভকামনা। শেষ করছি আয়োজন। ধন্যবাদ দর্শক, এই ছিল তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।